বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব ছেলে তার মাসির সাথে কাজ করার সময় আমি দেখে ফেলেছিলাম। পরে আমিও তাদের সাথে মিশে একসাথে কিভাবে কাজ করে সুখ পেলাম, সেই ঘটনাটি আজ তোমাদেরকে শোনাবো। যদিও এসব ঘটনা কারো সাথে শেয়ার করা উচিত নয়, তারপরেও তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর তোমাদের এত সাপোর্ট আর ভালোবাসাতে আমিও ভালো আছি। সত্যি বলছি, তোমাদের এই ভালোবাসা না পেলে আমি আজ এখানে থাকতাম না। নতুন যারা এসেছো তাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের জন্যেই আমি রাত জেগে গল্প লিখি। প্রতিটা গল্প অনেক যত্ন নিয়ে বানানো। তোমাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক মনে হয়। আর বন্ধুরা, আগে থেকে কানে হেডফোন লাগিয়ে নাও, তা না হলে তোমার আশেপাশের লোকজন শুনলে তোমারই সমস্যা হতে পারে। তাহলে আর দেরি না করে চলো শুরু করি আজকের সেই রোমাঞ্চকর গল্প। আমি তো নিমা। আমার পরিবারটা বেশ বড় নয়, কিন্তু তাতেই যেন এক দুনিয়া ভরে আছে। আমি, আমার স্বামী সঞ্জয়, আমার ছেলে অয়ন এবং আমার ছোট বোন রেশমা, অর্থাৎ অয়নের মাসি। আমার স্বামী সঞ্জয় পেশায় একজন ব্যাংকার, কন্দের সমেত দায়িত্ববান। কাজ আর টেনশনের ভিড়ে সে প্রায়ই নিজেকে গুটিয়ে রাখে। শেয়ার মার্কেট, মিটিং, অফিস, এই নিয়েই তার জীবন। এমনকি এমন চাকরি করে যাতে মাসে 2-4 দিনের বেশি বাড়ি থাকতে পারে না। যখন আসে তখনও ব্যস্ততার ছায়া তার চোখে মুখে। আমি জানি সঞ্জয় আমাকে ভালোবাসে, কিন্তু ভালোবাসা সবসময় ছুঁয়ে দেয় না, জড়িয়ে ধরে না, পাশে বসে শরীরের ভাষা বোঝে না। একজন নারী যখন যৌবনে থাকে তখন তার শুধু ভালোবাসা নয়, স্পর্শেরও প্রয়োজন হয়। উষ্ণ এক বাহু, কানে বলা নরম কিছু কথা, কিংবা আমার শরীর এখনও টানটান, চোখে আগুন, আছে মনে, আছে খরস্রোতা আবেগ। সেই চাহিদা আমি লুকাই, কিন্তু ভিতরে একা একা পুরি। কখনো কখনো রাতে ঘুম আসে না, জানালার পাশে বসে থাকি। বাতাসে চুল ওড়ায় আর মন নানা খেয়াল আনে, যেগুলো বলা যায় না কিন্তু অনুভব করা যায়। আমার শরীর জেগে থাকে আর মনের ভিতরে এক ধরনের শূন্যতা বাজে। এমন সময় নিজের দেহটাকে অপরিচিত লাগে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করি, এই নারী কি শুধু এক শিক্ষিকা, নাকি তারও আছে না বলা এক গল্প? সেই গল্পই আজ আমি তোমাদেরকে বলতে যাচ্ছি। আমার একমাত্র ছেলে অয়ন বিশ্ববিদ্যালয়ে পড়ে। দেখলেই বোঝা যায় ওর করণ আলাদা। একেবারে সুঠাম দেহ, উঁচু লম্বা, কাঁধমোচড়া বুক, সুঠাম মাংসপেশি, যেন ঈশ্বর নিজে হাতে গড়েছে। চেহারাটা এত মায়াবী যে সেই দেহের শক্তি আর চোখের কোমলতা মিলেমিশে এক অদ্ভুত আকর্ষণ তৈরি করে। ওর দিকে তাকালে বোঝা যায় এই ছেলেকে দেখে মুগ্ধ হওয়া খুবই স্বাভাবিক। একটা বয়সের পর ছেলেরা যেমন হয় তেমন না, বরং তার চেয়েও বেশি কিছু। ও যখন গোসল করে বের হয়, ভেজা চুল থেকে পানি টপ টপ করে পড়ে, সাদা তোয়ালেটা গা জড়িয়ে থাকে। সেই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখি আর নিঃশব্দে ভাবি, এই আমার ছেলেটা। গর্ভে বুকটা কেমন যেন ঢেউ তুলে ওঠে। ওকে আমি যতটা ভালোবাসি ততটাই মুগ্ধ হই ওর রূপে, ব্যক্তিত্বে। ওর চোখে মুখে এক ধরনের কোমলতা আছে, আবার শরীরের গরমটাও এমন যে কোনো মেয়ে ওর দিকে তাকিয়ে থাকবে এক দৃষ্টিতে। অয়না আমার খুব কাছে, শুধু ছেলে নয়, যেন আমার সবচেয়ে আপন বন্ধুটাও। আমাদের মাঝে এমন একটা সম্পর্ক যেখানে লুকোছাপা নেই। আমার সাথে গল্প করে নিজের সব অনুভব খুলে বলে, এমনকি
নিজের প্রেম ভালোবাসার কথাও বলতে লজ্জা পায় না। আমার মাঝে মাঝে একেবারে ছোট্ট ছেলেটার মতো হয়ে যায়। কখনো সন্ধ্যায় বারান্দায় দুজন চুপ করে বসে থাকি, আবার কখনো চায়ের কাপ হাতে নিয়ে ওর প্রেমের গল্প শোনা হয়। আমাকে ওর সবচেয়ে বড় ভরসার জায়গা ভাবেই হয়তো। তাই কলেজের প্রেম, বন্ধুদের সাথে সম্পর্ক, এমনকি কার সাথে মন কেমন করে সব কিছু ও আমার সাথে শেয়ার করে। এমনকি মাঝে মাঝে আমি আর ওর মাসি একসাথে বসে ওর গল্প শুনি। ওর মুখে প্রেমের নানা কাহিনী, কিশোর আবেগ, কখনো হতাশা, আবার কখনো সব শুনে আমরা হেসে ফেলি, আবার কখনো মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি। মাঝে মাঝে ভাবি কত মায়া, কত উচ্ছ্বাস এখনো বেঁচে আছে ওর ভিতরে, যাও নির্দ্বিধায় আমাদের সাথে ভাগ করে নেয়। বাড়ির আশেপাশের বা কলেজে কয়টা মেয়ের সাথে ওর কয়েকটা সম্পর্ক হয়েছে আমি সবই জানি। কে শুধু বন্ধুত্ব আর কে ওর মন ছুঁয়েছে তাও বুঝি। মায়ের চোখে এভাবে ছেলেকে পাশে পেয়ে তার প্রতিটা অভিজ্ঞতার সাথী হতে পারাটা যেন আমার এক গোপন আশীর্বাদ। আমি জানি একদিন হয়তো ওর জীবনে একজন বিশেষ মানুষ আসবে, যাকে নিয়ে নতুন গল্প লিখবেও। কিন্তু ততদিন পর্যন্ত আমি ওর সবচেয়ে নির্ভরযোগ্য শ্রোতা হয়ে থাকতে চাই, যার সামনে ও কোনো কিছু না লুকিয়ে মন খুলে বলতে পারবে। বন্ধুরা, এখন একটু আমার সম্পর্কে তোমাদেরকে বলি। আমার বয়স এখন 44, কিন্তু শরীরটা এখনও 23 বছরের মতো টানটান। আমি একজন স্কুল শিক্ষিকা, ইংরেজি পড়াই। বই খাতা আর ছোট ছোট বাচ্চাদের চোখে বিষয় দেখে দিন কেটে যায়, কিন্তু নিজের জীবনটা যেন একটা না লেখা উপন্যাস, যা আমি গুছিয়ে লিখতে চাই। অথচ সব সময় গুছিয়ে ওঠা হয় না। শরীরের প্রতিটা বাঁকে এক ধরনের কামনা জাগানো আবেদন, সাদা রঙের কোমল চামড়া আর ভরাট মেধে মোটা তাজা শরীর, আর সামনে থেকে পিছন পর্যন্ত গরমটা এমন যে একবার দেখলে চোখ ফেরানো দেয় না। বুকটা একদম ডাবের মতো উঁচু, টান টান, কাপড়ের নিচ দিয়েও স্পষ্ট বোঝা যায়। পাছাটা ভরাট, গোল আর টাইট। হাঁটার সময় কাপড়ের নিচে দুলে ওঠে, যেন নিজেই দৃষ্টি চায়। আমি জানি ওটাই আমার শরীরের সবচেয়ে নজর কাড়া অংশ। কলেজে পড়ার সময় ছেলেরা প্রায় প্রেমে পড়ে যেত, কারো জন্য কবিতার, কারো কারো জন্য চিঠি। কিন্তু আমি কারো একার ছিলাম না, 2-3 স্মার্টলি ম্যানেজ করতাম আমিও। ভালোবাসতাম, কিন্তু নিজের মতো করে। সেই সময়টাই প্রেম মানে ছিল একটা খেলা, কিন্তু রোম্যান্স ছিল তাতে। বান্ধবীরা মুখে কিছু বলতো না, কিন্তু চোখে চোখে হিংসা করত, কারণ আমি যেখানে দাঁড়াতাম ছেলেরা তাকিয়ে থাকত শুধু আমার বুকের দিকে। ক্লাসের স্যাররাও কথায় কথায় আমার গায়ে হাত রাখার সুযোগ খুঁজত, অথবা অকারণে বেশি বেশি নম্বর দিত। রাস্তা দিয়ে যখন হেঁটে যায় কত ছেলে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা, বিশেষ আরেকজনের কথা তো বলাই হয়নি। আমাদের পরিবারে আরও আছেন আমার বোন রেশমা, মানে অনের মাসি, যাকে ঘিরেই এই ঘটনার জন্ম হয়েছিল। আমাদের সংসারের অবিচ্ছেদ্য অংশ হলো সে। 3 বছর আগে বিধবা হয়েছে। সেই সময়টায় কতটা ভেঙে পড়েছিল আমি খুব কাছ থেকে দেখেছি। চোখের সামনে একটা প্রাণবন্ত হাসি খুশি মেয়ে যেন হঠাৎ জীবনের সব রং হারিয়ে ফেলেছিল। আমরা সবাই চেয়েছিলাম ও আবার নতুন করে জীবন শুরু করুক। আমি, এমনকি আমার স্বামী সঞ্জয়ও বলেছিল, রেশমা এখনও এত সুন্দর, নতুন কাউকে পাশে পেলে ভালো থাকবে। কিন্তু ও চুপচাপ হেসে বলেছিল, সব সম্পর্ক নতুন করে গড়া যায় না দিদি, কিছু অনুভব সারা জীবন বুকে লুকিয়ে বাঁচতে হয়।
বয়সে আমার চেয়ে 4 বছরের ছোট হলেও ওর সৌন্দর্য, আত্মবিশ্বাস আর চলাফেরার ভঙ্গিতে যেন বয়স থেমে গেছে। ও একটু আধুনিক চিন্তাধারার মেয়ে। আরামদায়ক হালকা পোশাক পরে, নিজের প্রতি যত্ন নেয়। রাতের বেলা কখনো শুধু একটা হালকা নাইটি গায়ে দিয়ে থাকে। ওর সৌন্দর্যটা খুব অন্যরকম, শান্ত গম্ভীর এক অভিজাত নারীত্ব। শরীরের বাঁকে সময়ের ছোঁয়া থাকলেও চোখে মুখে এখনও আগুন আছে। অনেক সময় ওর পাশে বসে মনে হয় এই মেয়েটা কত সহনীয় করেছে, কিন্তু তবুও মাথা নিচু করেনি। রেশমা নিজের সবটুকু দিয়ে আমাদের সংসারে মিশে গেছে। কখনো আমার সাথে রান্নাঘরে গল্প করে, কোনোদিন বই নিয়ে নির্জনে হারিয়ে যায় নিজের দুনিয়ায়, আবার কখনো অয়নকে নিয়ে ব্যস্ত থাকে। শুরুতে আমার কাছে ওদের বিষয়টা স্বাভাবিকই ছিল। কখনো ওদের একে অপরকে জড়িয়ে ধরা কিংবা খেলার ছলে একে অপরকে ধাক্কা দেওয়া, এসব দেখে আমি হাসতাম। ভাবতাম ছেলে তার মাসিকে একটু ভালোবাসে, তাতে এমন কিছু নেই। বিশেষ করে যখন থেকে ওর মাসি বিধবা হয়, তখন থেকে অয়ন যেন তার পুরো পৃথিবী। ওদের সম্পর্কটা ছিল খুবই খোলামেলা। ওর মাসি যেমন ওর যত্ন নিত, ঠিক তেমনই আনা ওকে নিয়ে বেশ আবেগপ্রবণ ছিল। ওদের বন্ধুত্বটা অনেক গভীরে গিয়েছিল, সেটা আমি পরে বুঝেছি। একদিন সন্ধ্যায় দেখলাম অয়ন তার মাসির কোলে মাথা রেখে শুয়ে আছে। ওর মাসির আঙুলগুলো ওর চুলে খেলছে। অয়ন চোখ বন্ধ করে কিছু একটা বলছিল, আর ওর মাসি হেসে ওর কাঁধে মাথা রাখছে। শরীর ছোঁয়ার মধ্যে যে ধরনের আড়ষ্টতা থাকে, ওদের মধ্যে সেটার অভাব ছিল। বরং ছিল এক ধরনের আরাম আর স্বস্তি, যেন এটাই স্বাভাবিক। সেদিন বিকেলটা ছিল একটু আলাদা। অফিসে কাজের চাপ বেশি ছিল বলে বাড়ি ফিরতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল আমার। রোদ তখন নরম হয়ে এসেছে চারপাশে, এক অদ্ভুত নীরবতা। আমি ক্লান্ত শরীরে দরজার তালা খুলে ভিতরে ঢুকলাম। ঘরের বাতাসে যেন এক অন্য রকম উত্তেজনা ভেসে বেড়াচ্ছিল। আমি ধীরে ধীরে নিজের রুমের দিকে যাচ্ছিলাম। হঠাৎ অয়নের রুম থেকে আসা এক মৃদু শব্দে আমার পা থেমে গেল। যেন কারো হাসির শব্দ, আবার যেন কোনো আবেগ ভরা কথোপকথন। কৌতূহল চেপে রাখতে না পেরে আমি ওর রুমের কাছে গিয়ে দরজায় হাত রাখলাম। দরজাটা আলতো করে ঠেলে খুলে গেল, আর তখনই আমি যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস আটকে গেল কিছুক্ষণের জন্য। অয়না, আমার ছেলে, ওর মাসিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। তবে সে জড়িয়ে ধরা কোনো সাধারণ জড়িয়ে ধরা ছিল না। এটা ছিল এমন এক আলিঙ্গন যেমনটা আমি অয়নের বাবার সাথে করে থাকি। ওর মাসির চুলগুলো এলোমেলো হয়ে ওর কাঁধে ঝুলেছিল, মুখটা ওর বুকের দিকে হেলে পড়া। অয়নের হাত ছিল ওর মাসির পিঠ বরাবর, একরকম শক্ত করে আঁকড়ে ধরা, যেন কিছুতেই ছাড়বে না। দুজনের নিঃশ্বাসে এক অদ্ভুত ছন্দ, যেন সময় থেমে গেছে তাদের জন্য।